ঠিক আছে, তো রেকর্ডিংটা স্টার্ট হয়ে গেছে। আমার একটা পিপিটি আছে, আমি পিপিটিটা জাস্ট বের করে নেব। সবাই পিপিটিটা দেখতে পাচ্ছ নিজের স্ক্রিনে? হ্যাঁ হ্যাঁ। ওকে, তো আমরা লাস্ট ক্লাসটাতে এই অবধি কভার করেছিলাম, ব্রেকিং ডাউন দ্য এইচটিটিপি রিকোয়েস্ট। একটা এইচটিটিপি রিকোয়েস্টে আচ্ছা, নীলিমার ওখানে নেটওয়ার্ক নেই, শুধু শুনতে পাচ্ছে। শুনতে পারছো কি করে তাহলে, নেটওয়ার্ক নেই যখন? নীলিমা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তাহলে আনমিউট করে একটু বলো, মানে তুমি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না, এরকম সিচুয়েশনটা বুঝলাম না। মানে তোমার ওখানে কি নেটওয়ার্ক ফ্লাকচুয়েট করছে? ও আচ্ছা, ওর নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, তাহলে সেই কারণে হয়তো দেখতে পাচ্ছে না। যে বাকিরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ রাহুল দা, স্ক্রিন দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এই রেকর্ডিং এর উপরে রিলাই করতে হবে নীলিমাকে আজকের ক্লাসের জন্য। ও যদি নেটওয়ার্কের ইস্যু থাকে, কারণ এই উইকেন্ডটাতে ঝড়ঝাপটা হওয়ার চান্স আছে। আমি জানি না কোথাও শুরু হয়েছে কিনা, আমাদের এখানে খুব জোরে হাওয়া টাওয়া দিচ্ছে, আমি জানি না কোথাও তার ফার ছিঁড়ে গেল কিনা, জানি না। তো আই ডোন্ট নো। তো ওই কারণে আমি ফোনের ডেটাটা ইউজ করছি। আমার এখানে যে অফিসের যে ওয়াইফাইটা এখন একটু মানে একটু ডিস্টারবেন্স আছে, ওই জন্য ফোনের ডেটা থেকে আমি ক্লাসটা করাচ্ছি আজকে। তো ওই কারণে একটু ডিলে থাকতে পারে, তো সেটা একটু ম্যানেজ করে নেবে। আমি বারবার মানে একই জিনিস দু তিনবার করে রিপিট করব, যাতে তোমাদের কিছু মিস না হয়ে যায়। তো ব্রেকিং ডাউন দ্য এইচটিটিপি রিকোয়েস্ট অব্দি আমরা লাস্ট ক্লাসে কভার করেছিলাম। আমরা অ্যাকচুয়ালি দেখেছিলাম যে একটা এইচটিটিপি হেডার, সেই এইচটিটিপি হেডারে কত ধরনের ফিল্ড থাকে এবং সেই ফিল্ডগুলোর মধ্যে কোনটার কি মানে। আমরা দেখেছিলাম এইচটিটিপি ভার্ব কাকে বলে, এইচটিটিপি মেসেজের ফরম্যাট কি রকম হয়, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। তো এইচটিটিপি রিকোয়েস্টটা যখন আমরা কভার করলাম, তো আমরা দেখলাম ওখানে অ্যাকসেপ্ট বলে একটা ফিল্ড থাকে, যেটার কাজ হচ্ছে যে সার্ভারকে বলবে যে কি ধরনের ইনফরমেশন অ্যাকচুয়ালি ব্রাউজার অ্যাকসেপ্ট করে, কি ল্যাঙ্গুয়েজে সেই ইনফরমেশনটা অ্যাকসেপ্ট করে সেটা দেখানো হয় অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজে। কিভাবে ইনফরমেশনটাকে কম্প্রেস করা হবে সেটা লেখা থাকে হচ্ছে অ্যাকসেপ্ট এনকোডিং এ। আর কানেকশনটাকে অ্যালাইভ রাখতে হবে না টার্মিনেট করে দেবে, সেইটাও সার্ভারকে বলা হয় থ্রু কানেকশন ফিল্ড। এই অবধি আমরা লাস্ট ক্লাসে দেখেছি। তাহলে এইচটিটিপি রিকোয়েস্টটা যখন আমরা দেখছি, তাহলে তারপরে আমাদের দেখতে হবে হচ্ছে যে এইচটিটিপি রেসপন্স কি বলছে। তো এইচটিটিপি রেসপন্সে যদি আমরা যাই, তাহলে আমরা ঠিক যেরকম এইচটিটিপি রিকোয়েস্টের একটা ফরম্যাট আমরা দেখেছিলাম, সেটা যদি তোমাদের মনে না থাকে তাহলে আমি এখানে দেখিয়ে দিই। এই যে এটা ছিল এইচটিটিপি স্যাম্পল এইচটিটিপি রিকোয়েস্ট, এটা একটা ফরম্যাট ছিল। এর ধরো এই রিকোয়েস্টটার করেসপন্ডিং রেসপন্সটা কিরকম হবে, আমি একটা রিক্যাপের জন্য তোমাদেরকে বলি। তো ফার্স্টে আমরা দেখেছিলাম যে ভার্ব কি, ও বলেছে গেট, মানে কিছু রিসোর্স ও চাইছে, তো বলেছিল গেট দিস রিসোর্স। সেখানে ও এইচটিটিপি প্রোটোকলের ভার্সন মেনশন করেছিল 1.1। ও বলেছিল কোন হোস্ট থেকে আমি রিসোর্স গুলো চাই, সেই ইউআরএলটা মেনশন করা ছিল। ও এটা বলেছিল রিকোয়েস্টে যে আমি কি ধরনের ইউজার এজেন্ট থেকে এই রিকোয়েস্টটা জেনারেট করছি, মানে আমার কি ধরনের ব্রাউজার আমি ইউজ করছি, সেটা মোজিলা হতে পারে, ফায়ারফক্স। কি ধরনের কন্টেন্ট আমি অ্যাকসেপ্ট করব, টেক্সট বা এইচটিএমএল ভার্সনের কন্টেন্ট আমি অ্যাকসেপ্ট করব, কি ল্যাঙ্গুয়েজে অ্যাকসেপ্ট করব, ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যাকসেপ্ট করব, কিভাবে কম্প্রেস করা মানে করতে হবে ইনফরমেশনটাকে, সেটা ছিল জিজিপ বা ডিফ্লেট ফরম্যাটে কম্প্রেশন হবে। কানেকশনটাকে কিপ অ্যালাইভ রাখতে হবে, কারণ আমি আরো সাবসিকুয়েন্ট রিকোয়েস্ট পাঠাবো, তার জন্য বারবার কানেকশন ওপেন করার দরকার নেই, একটা ওপেন কানেকশন থেকেই আমরা সাবসিকুয়েন্ট ইনফরমেশন গুলোকে ফেচ করে নেব। এটা ছিল একটা রিকোয়েস্টের ফরম্যাট। এটার যদি একটা করেসপন্ডিং আমরা রেসপন্স দেখি, তাহলে রেসপন্সে আমরা কি দেখছি,
আমরা রেসপন্সে দেখছি http/1.1 স্পেস দিয়ে 200 স্পেস দিয়ে ওকে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমার যে রিসোর্সটাকে আমি রিকোয়েস্ট করলাম, যেটা আমি দেখতে চাইছি, তার স্টেটাসটা ও ফার্স্টে জানালো। 200 ওকে স্টেটাস মানে হচ্ছে তুমি যে রিসোর্সটা চেয়েছিলে সেই রিসোর্সটা পাওয়া গেছে, মানে ওই ধরনের একটা রিসোর্স এক্সিস্ট করে। ডেট মানে কোন টাইমে সার্ভার আমাকে এই রেসপন্সটা দিচ্ছে, সেই ডেট অ্যান্ড টাইমটা এই ডেট ফিল্ডে দেওয়া থাকে। ক্যাশ কন্ট্রোল মানে সার্ভার, ওয়েব সার্ভার যদি হয় তাহলে ওয়েব সার্ভারের নিজস্ব একটা ক্যাশ ডেটাবেস থাকে। সেই ডেটাবেস থেকে ও যদি ক্যাশ থেকে ইনফরমেশনটা দিয়ে দেয়, তাহলে সার্ভারকে আর নতুন করে রিকোয়েস্টটাকে খুঁজে তারপরে রেসপন্ড করতে হয় না। তাহলে কি হয়, সার্ভারের প্রসেসিং টাইমটা বাড়ে আর ব্যান্ডউইডথটাও কম ইউটিলাইজড হয়। তো ক্যাশ কন্ট্রোলে ও বলছে যে প্রাইভেট ক্যাশ থেকে ও জেনারেট করেছে। কন্টেন্ট টাইপ, ও কি ধরনের কন্টেন্ট পাঠাচ্ছে? টেক্সট, HTML, ক্যারেক্টার সেট UTF-8। কন্টেন্ট এনকোডিং gzip। মানে এগুলো তুমি দেখো একদম রিকোয়েস্টের সাথে একটা প্যারিটি আছে। মানে আমরা যদি ধরো এরকম করি, সে ফর এক্সাম্পল নতুন স্লাইড নিয়ে আমি যদি রিকোয়েস্টটাকে ফেলি, এক মিনিট আমি এটাকে একটু সাজিয়ে নিই। তো এই যে একটা রিকোয়েস্ট ছিল, এটা হচ্ছে রিকোয়েস্ট আর এটা হচ্ছে রেসপন্স। তাহলে রিকোয়েস্ট আর রেসপন্সের আমরা যদি প্যারিটিটা চেক করি, এক্স্যাক্টলি ফিল্ড গুলো কিন্তু ঠিক যেন রেসপন্ড করছে। তুমি জিজ্ঞেস করছো হোয়াট ইজ ইউর নেম, ও বলছে মাই নেম ইজ দিস। ওয়্যার ডু ইউ লিভ, ও বলছে আই লিভ হিয়ার। মানে এখানে বলছে হোস্ট এটার, ইউজার এজেন্ট এই, HTTP গেট রুট, তারপরে .com এর যে রিসোর্সটা তুমি চাইছিলে সেই রিসোর্সটা আমি পেয়েছি, স্ট্যাটাস ওকে। তুমি যে ফরম্যাটে কন্টেন্ট অ্যাকসেপ্ট করছো আমি সেই ফরম্যাটেই কন্টেন্ট পাঠাচ্ছি, কন্টেন্ট টাইপ টেক্সট HTML। তুমি যে কম্প্রেশনটাকে সাপোর্ট করো আমি সেই কম্প্রেশন অ্যালগোরিদমটাকে ইউজ করে তোমাকে ইনফরমেশন পাঠাচ্ছি, gzip। তুমি এখানে দুটো অপশন দিয়েছিলে, gzip বা ডিফলেট, আমি gzip ফরম্যাটে তোমাকে পাঠালাম। অ্যাট দ্য সেম টাইম দুটো এক্সট্রা ইনফরমেশনও দিচ্ছে, একটা হচ্ছে সার্ভার ফিল্ড আর একটা হচ্ছে কন্টেন্ট লেংথ। তাহলে সার্ভার ফিল্ডে কি বলছে? সার্ভার ফিল্ডটা খুব ইম্পর্টেন্ট একটা ফিল্ড, এটা তোমরা প্রত্যেকে নোট করে নিতে পারো। সার্ভার ফিল্ড হচ্ছে একটা ইনফরমেশন পাওয়া যায় HTTP রেসপন্স থেকে, যেখান থেকে একটা পেনিট্রেশন টেস্টার বুঝতে পারে যে ওয়েব সার্ভারে কি অপারেটিং সিস্টেম চলছে। এখানে যেমন দেখো Apache/2.2.15, এটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনটা, আমাদের যেরকম মাইক্রোসফট IIS, ওরকম অ্যাপাচে একটা
ওয়েব প্যাকেজ যেটা এই ওয়েব সার্ভারটাকে রান করছে। সো অ্যাপাচে /2.2.15 এটা হচ্ছে ভার্সন অফ দ্য ওয়েব সার্ভার। আর অপারেটিং সিস্টেম CentOS। এখান থেকে একটা পেনিট্রেশন টেস্টার এটা বুঝবে যে আমি যে টার্গেটটাকে অ্যাসেসমেন্ট করছি বা অ্যাটাক করছি সেখানে আমি কি ধরনের কমান্ড সেট চালাতে পারি। এই ওয়েব সার্ভার থেকে যদি আমাকে ডেটা এক্সফিল্ট্রেট করতে হয় তাহলে আমাকে লিনাক্স বা ইউনিক্স ওরিয়েন্টেড কমান্ড সেট ইউজ করতে হবে। এই সার্ভার ফিল্ডটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ফিল্ড। কন্টেন্ট লেংথ হচ্ছে 99043। এটার মানে হচ্ছে যে টোটাল যে রেসপন্সটাও দিল সেটা কত বাইটসে আছে সেইটা এই কন্টেন্ট লেংথ ফিল্ডে দেওয়া থাকে। এই অবধি কি সবার কাছে ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে তাহলে একটুখানি হাত তুলে প্লিজ কনফার্ম করো। যদি ক্লিয়ার না থাকে তাহলে সেটা বলো, তাহলে আমি আবার এক্সপ্লেন করবো। দাদা আরেকবার বলবে? বুঝতে পারছি না। হ্যাঁ ঠিক আছে। আমি বলছি যে আমাদের যদি এটা রেসপন্স থাকে, এটা যদি HTTP রেসপন্স, মানে আমি যদি এখানে লিখে দিই, ধরো সরি, এটা যদি রিকোয়েস্ট থাকে, এটা যদি রেসপন্স হয় তাহলে আমরা রিকোয়েস্ট আর রেসপন্সটাকে প্যারালালি অ্যানালাইজ করতে পারি। আমি দেখছি রিকোয়েস্টে বলেছিল যে ethicalsecurities.com এর যে ওয়েব পেজ, সেই ওয়েব পেজটাকে আমার দরকার, আমি গেট করতে চাই, মানে আমি ফেচ করতে চাই। HTTP প্রোটোকল যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে HTTP 1.1 ভার্সন। এই গেটের এটাকে বলে আমরা আগের ক্লাসে কভার করেছিলাম যে HTTP ভার্ব বলে এটাকে। গেট মানে একটা ভার্ব, আমরা বাংলায় পড়েছিলাম ক্রিয়া। তো সেই ক্রিয়া মানে কি করতে চাইছে, এক্স্যাক্টলি HTTP প্রোটোকল কি করতে চাইছে সেটা হচ্ছে HTTP ভার্ব। সেই HTTP ভার্ব থেকে আমরা বলছে আমি গেট করতে চাই। আমরা এটাও দেখেছিলাম যে গেট ছাড়া আরো অনেক রকমের ভার্ব আমরা দেখেছিলাম, পোস্ট, পুট, ড্রপ, হেডার মানে হেড, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। তো যে কোনো ওয়েব রিসোর্সকে যদি আমরা রিকোয়েস্ট করি ফার্স্ট, তাহলে আমাদের বাই ডিফল্ট যে ভার্বটা হয় সেটা হচ্ছে গেট। এই গেট ভার্বের রেসপন্সে কি বলছে, HTTP/1.1 মানে সার্ভার রেসপন্ড করছে যে তুমি আমাকে HTTP 1.1 প্রোটোকল দিয়ে একটা গেট রিকোয়েস্ট পাঠিয়েছিলে, আমি সেই রিকোয়েস্টটা পেয়েছি এবং আমি দেখছি তুমি যে রিকোয়েস্টটা আমাকে চেয়েছিলে আমার কাছে, যে রিসোর্সটা, সেই রিসোর্সটাকে আমি দেখতে পেয়েছি, মানে ইট হ্যাজ বিন ফাউন্ড। HTTP 200 ওকে, এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্ট্যাটাস, HTTP স্ট্যাটাস, মানে তুমি যে রিসোর্সটা রিকোয়েস্ট করছো সেটা কি পাওয়া গেছে না পাওয়া যায়নি। 200 ওকে মানে ওয়েব সার্ভার এই রিসোর্সটাকে খুঁজে পেয়েছে এবং আমাকে এই রেসপন্সটা পাঠাচ্ছে। তারপরে এখানে রিকোয়েস্টে বলা হয়েছিল অ্যাকসেপ্ট করবে, ব্রাউজার অ্যাকসেপ্ট করবে টেক্সট বা HTML ফরম্যাটে ডেটা। এখানে বলছে কন্টেন্ট টাইপ টেক্সট/HTML, মানে যে ধরনের ইনফরমেশন ব্রাউজার অ্যাকসেপ্ট করে ও ঠিক সেই ধরনেরই কন্টেন্ট পাঠাচ্ছে। এখানে বলেছিল অ্যাকসেপ্ট এনকোডিং gzip, ডিফলেট, মানে দুটো ফরম্যাট দিয়েছিল, gzip হতে পারে, ডিফলেট হতে পারে। এখানে কন্টেন্ট এনকোডিং এ ও বলছে gzip। কেউ কিছু বলছো? না তো না এখানে রাহুলদা। ওকে, তো এখানে ব্যাপারটা হচ্ছে যে ও বলেছিল অ্যাকসেপ্ট এনকোডিং gzip অর মানে ডিফলেট, মানে দুটো ফরম্যাট অ্যাভেলেবেল ওর কাছে আছে সেটাও জানিয়েছিল রিকোয়েস্টে। সার্ভার যখন রেসপন্ড করছে তখন বলছে কন্টেন্ট এনকোডিং gzip, তার মানে সার্ভার ব্রাউজারকে বলছে, ক্লায়েন্টকে বলছে যে তুমি বলেছিলে gzip অর ডিফলেট, আমি gzip এ কম্প্রেস করে তোমাকে পাঠাচ্ছি। তার মানে আমার রিকোয়েস্টের হেডারে যে ধরনের ফিল্ড থাকে, বেসিক্যালি আমার রেসপন্সের কিছু ফিল্ড থাকে যেগুলো রিকোয়েস্ট হেডারের এক্সাক্ট রেসপন্স দেয়।
এছাড়া আমরা কি দেখলাম? ক্যাশ কন্ট্রোল। ক্যাশ কন্ট্রোল মানে হচ্ছে একটা সার্ভার, তার যদি নিজস্ব একটা ক্যাশ ডেটাবেস থাকে, তাহলে যত রিকোয়েস্ট ও পায়, প্রত্যেকটা রিকোয়েস্টের রেসপন্স গুলো যখন ও পাঠায়, সেই রেসপন্স গুলো নিজের ক্যাশে সেভ করে রাখে। তাহলে কি হয়, নেক্সট টাইম যখন কোনো ক্লায়েন্ট আবার ওর কাছে সেম রিসোর্সের জন্য আসবে, তাহলে ওকে আবার নতুন করে নিজের ওয়েব আর্কিটেকচারের মধ্যে থেকে ওই রিসোর্সটাকে ফেচ করতে হবে না, যেহেতু ওর ক্যাশ ডেটাবেসে অলরেডি একটা এন্ট্রি আছে, ও ওখান থেকে তুলে ওকে রেসপন্সটা দিয়ে দেবে। এতে কি হয়, সার্ভারের প্রসেসিং টাইম কম লাগে, রেসপন্স ফাস্ট হয়, আর ব্রাউজারের ক্ষেত্রেও তার ইন্টারনেট ব্যান্ডউইডথটা কম লাগে। কেন? কারণ যত টাইম লাগবে একটা রেসপন্সের জন্য, তত ব্যান্ডউইডথ কনজাম্পশন বাড়বে। তো সার্ভার যদি ফাস্ট রেসপন্স দেয়, তাহলে ওর ব্যান্ডউইডথ কনজাম্পশনটাও কম হবে। এরপরে কন্টেন্ট লেংথ। কন্টেন্ট লেংথ মানে টোটাল রেসপন্সের যে লেংথ, সেই লেংথটা ও বাইটসে ক্যালকুলেট করে দেয়। তো এক্ষেত্রে সে ফর এক্সাম্পল 99,043 বাইটস, ঠিক আছে, এটাকে ধরে নিতে হবে যে এটা হচ্ছে মেসেজ বডি। কখনো যদি আমরা দেখি কন্টেন্ট লেংথ ধরো 0 বাইট, 1 বাইট, 2 বাইট, তার মানে বুঝতে হবে যে রেসপন্সটা অ্যাকচুয়ালি প্রপারলি লোড হয়নি। মোটামুটি 100, 150, 500 এরকম এরকম রেঞ্জে হলেও ইট ইজ স্টিল ওকে। কিন্তু এনিথিং লেস দ্যান 10, 20 বাই এনিথিং লেস দ্যান 20 বাইটস, তার মানে রেসপন্সটা প্রপারলি লোড হয়নি। ডেট আমি বললাম যে যে সময় সার্ভার অ্যাকচুয়ালি ব্রাউজারের রিকোয়েস্টের রেসপন্সটা পাঠাচ্ছে, সেইটা হচ্ছে সেই ডেট টাইম স্ট্যাম্পটা এই রেসপন্সে থাকে। এবং পরে আমরা যখন প্র্যাকটিক্যাল দেখবো, তখন তোমরা দেখবে যে এই ডেট টাইমটা কিন্তু নেটওয়ার্ক ফরেনসিক্স বা ওয়েব ফরেনসিক্স বা ওয়েব ইনভেস্টিগেশনে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তারপরে এই হেডারের, এই টোটাল হেডারের যে ফিল্ড গুলো, এইগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা আগের ক্লাসেও বলেছিলাম যে অ্যাকচুয়াল মেসেজ, যেটা এখানে পেজ কন্টেন্ট বলে একটা রেড মতো করে করা আছে, এইটার মধ্যে আর হেডারের মধ্যে দেখো একটা গ্যাপ আছে। এই গ্যাপটা হচ্ছে দুটো এন্টার। তোমাদের কিবোর্ডে যদি দুবার এন্টার মারো, যে স্পেসটা তৈরি হয়, সেই দুটো এন্টার বা দুটো নিউ লাইন, ব্ল্যাঙ্ক লাইন দেওয়া থাকে। এই ব্ল্যাঙ্ক লাইন মানে হচ্ছে ডিমার্কেশন, হেডার শেষ হলো, মেসেজ বডি শুরু হচ্ছে। এটা কি এবারে পরিষ্কার হয়েছে? যদি না বোঝা যায় তাহলে আবার বলো, আবার আবার এক্সপ্লেন করবো। একটু হাত তুলে কনফার্ম করে দাও। আরেকবার একটু বললে ভালো হয়, কথাটা কেটে গেল। আচ্ছা আচ্ছা, কেটে যাচ্ছে কি? আমার ভয়েস কেটে যাচ্ছে? না, এটা আমারও নেটওয়ার্কের প্রবলেম আছে। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, এই থিওরিটা কভার করি। আজকে আমি দেখছি নেটওয়ার্কের অনেকেরই প্রবলেম হচ্ছে, তো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই থিওরিটা কভার করে আমি এই টোটাল জিনিসটাকে আরেকবার রেকর্ড করে আমি আপলোড করে দেবো, এখনই করে দেবো। তাহলে তোমাদের কি হবে, যে যারা ইনকেস ফর সাম নেটওয়ার্ক গ্লিচ বা যাই হোক না কেন শুনতে পারছো না প্রপারলি, তারা এটাকে পরে কখনো একটা সময় শুনে পরিষ্কার বুঝে যাবে। তো আমি আরেকবার ফাইনালি সবার জন্য বলে দিচ্ছি, সবাই মন দিয়ে শুনে নাও। আমি এই মুহূর্তে স্লাইডের উপরে যেটা দেখতে পাচ্ছি, ওই ওপরের সেকশনটা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট, আর তলার সেকশনটা হচ্ছে এইচটিটিপি রেসপন্স। এইচটিটিপি রিকোয়েস্ট যে ফরম্যাটটা, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা কোনো ব্রাউজার, সে মোজিলা ফায়ারফক্স ইউজ করে একটা ওয়েব সার্ভারকে রিকোয়েস্ট করেছিল, গেট ভার্ব পাঠিয়েছিল এবং বলেছিল যে আমি www.ethicalsecurities.com এটার ওয়েব রিসোর্সটা চাই। কি ধরনের ইনফরমেশন চাই? সেটা হচ্ছে টেক্সট/html। কি ধরনের ল্যাঙ্গুয়েজে চাই? ইংলিশ। কি ধরনের কম্প্রেশন ফরম্যাট আমি সাপোর্ট করি? gzip বা ডিফ্লেট। আর কানেকশনটাকে বলেছিল কিপ অ্যালাইভ। এবারে এইটার রেসপন্সে যখন একটা এইচটিটিপি রেসপন্স আসছে, তখন সেই রেসপন্সে বলছে যে তুমি যে রিসোর্সটা রিকোয়েস্ট করেছিলে, সেই রিসোর্সটা আমি পেয়েছি। তার জন্য স্ট্যাটাস দিচ্ছে কি 200 ওকে, মানে রিসোর্স হ্যাজ বিন ফাউন্ড। তারপরে ডেট টাইম স্ট্যাম্প দিচ্ছে যে কোন সময় ও রিসোর্সটাকে মানে
পাঠালো, ক্লায়েন্টকে কখন রেসপন্সটা পাঠালো সেই টাইমটা। ক্যাশ কন্ট্রোল মানে ও কি নিজের ক্যাশ থেকে তুলে রেসপন্ড করলো, এখানে দেখাচ্ছে প্রাইভেট মানে ওর প্রাইভেট ক্যাশ থেকে তুলেও রেসপন্ড করেছে। কন্টেন্ট টাইপ বলছে টেক্সট স্ল্যাশ এইচটিএমএল, যেটা is aligned with the accept header of the HTTP request. মানে content type of HTTP response is aligned with the accept field of HTTP. তারপরে content encoding gzip মানে content encoding field of HTTP response is aligned with of HTTP request. তারপরে আসছে সার্ভার। সার্ভার মানে এই সার্ভার ফিল্ডে ওয়েব সার্ভার একটা রেসপন্স দেয়, একটা কি ধরনের অপারেটিং সিস্টেম চালাচ্ছে আর কি ধরনের ওয়েব অ্যাকচুয়াল যে বডি অফ দ্য মেসেজ বা রেসপন্সের যে বডিটা, সেই বডিটার লেংথ কত সেটা ইন বাইটস ও ক্যালকুলেট করে ও দেয়। তারপরে দুটো ব্ল্যাঙ্ক লাইন থাকে, যেটা হচ্ছে ডিমার্কেটর বা ডিলিমিটার, যেখান থেকে যেটা অ্যাকচুয়ালি তোমাদেরকে বুঝতে সাহায্য করবে যে এখানে তার মানে এইচটিটিপি রেসপন্সের হেডার সেকশনটা শেষ হলো, এবারে অ্যাকচুয়াল যে কন্টেন্ট অফ দ্য মেসেজ সেই মেসেজটা আমি এবারে দেখতে পারবো। এই দুটো লাইন মানে হচ্ছে ডিলিমিটার। এবারে কি এটা পরিষ্কার বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। হ্যাঁ বোঝা ঠিক গেছে। আছে, ওকে। এবারে এই রিকোয়েস্ট রেসপন্সের এই যে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের তৈরি হলো, এটার এবারে রেসপন্সটাকে আমরা একটু ডিটেলে জেনে নেবো যে কত ধরনের স্ট্যাটাস হয়। একটা যে স্ট্যাটাস লাইন আমি বললাম 200 ওকে মানে হচ্ছে রিসোর্স ইজ ফাউন্ড। আর কি ধরনের স্ট্যাটাস হতে পারে? যদি কেউ 301 থাকে, ধরো আমরা যখন বার্ব স্যুট সফটওয়্যারটা দেখবো তখন আমরা দেখবো যে এই ধরনের এইচটিটিপি রিকোয়েস্ট আর রেসপন্স আমরা প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য দেখতে পারি। তাহলে সেখানে যদি কোনো স্ট্যাটাসে 301 থাকে, মানে এইখানে যে স্ট্যাটাসটা 200 ওকে দেখাচ্ছে সেখানে যদি 301 থাকে, তার মানে হচ্ছে যে রিসোর্স ইজ মুভড পার্মানেন্টলি। মানে আগে ধরো আমার ওয়েবসাইটের একটা কোনো সেকশনে, ধরো আমার একটা লিঙ্ক একটা প্লেস হোল্ডার আছে, আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো আমার সে ফর এক্সাম্পল যদি আমাদের ওয়েবসাইটটাই খুলি, এই ওয়েবসাইটটা কি সবাই দেখতে পারছো? লোড করেছে সবার সিস্টেমে? হ্যাঁ দাদা দেখতে পাচ্ছি। ঠিক আছে। এই ওয়েবসাইটে ধরো এখন আমার একটা যা ফিল্ড আছে, এখানে কোনো আমি কোনো লিঙ্ক ইচ্ছে করে রাখিনি, যদি এই কনসাল্টিং এ ধরো ক্লিক করি, ও বেসিক্যালি এই পেজটাতেই রিলোকেট করবে, বা যে কোনো একটা হাইপার লিঙ্কে যদি আমি ক্লিক করি এই পেজটাতেই ও থাকবে, এর বাইরে আরো কোথাও যাবে না। এবারে ধরো আজকে আমি ম্যানেজ সিকিউরিটি সার্ভিসেস প্রোগ্রাম এই সেকশনটার এই প্লেস হোল্ডারটা থাকলো, কিন্তু এর কন্টেন্টটা এখানে আর রইলো না, আমি ধরো ওটাকে একটা অন্য কোনো ওয়েব পেজে শিফট করে দিয়েছি। এবারে যদি কেউ এসে এই ম্যানেজ সিকিউরিটি সার্ভিস প্রোগ্রামে ক্লিক করে, তাহলে তার কি রেসপন্স পাওয়া উচিত? আইডিয়ালি তার রেসপন্স পাওয়া উচিত 301। তার মানে হচ্ছে যে এইখানে আগে যে রিসোর্সটা ছিল সেই রিসোর্সটাকে পার্মানেন্টলি মুভ করে দেওয়া হয়েছে, তার ইউআরআইটা চেঞ্জ হয়ে গেছে। সিমিলারলি 302 ফাউন্ড মানে হচ্ছে একটা রিসোর্স যাকে টেম্পোরারিলি একটা অন্য ওয়েব পেজে দেওয়া হয়েছে বা অন্য একটা লোকেশনে শিফট করা হয়েছে, কিন্তু তার লিঙ্কটা ব্রেক করেনি। মেইন যে ওয়েব পেজ সেই ওয়েব পেজে যে
রিসোর্সটা ছিল বা যে হাইপার লিঙ্কটা ছিল, সেই হাইপার লিঙ্ক যে কন্টেন্টে নিয়ে যায় সেই কন্টেন্টের লোকেশনটা চেঞ্জ হয়েছে, কিন্তু ওটা স্টিল অ্যাক্সেসিবল। 403 ফরবিডেন মানে তোমরা ধরো যখন এই ইউটিউবের এই চ্যানেলটা তোমরা যখন খুলছিলে, তখন তোমাদের মধ্যে অনেকেই দেখছিলে যে দিস চ্যানেল ইজ আ প্রাইভেট চ্যানেল বা দিস ভিডিও ইজ প্রাইভেট, এরকম দেখছিলে। তার মানে তোমাদেরকে কোথাও একটা অ্যাক্সেস প্রিভিলেজ একটা ইস্যু হচ্ছিল তোমাদের। তো এই ধরনের রেসপন্স গুলো হচ্ছে 403 ফরবিডেন, মানে তুমি এটা রিসোর্সটাকে অ্যাক্সেস করতে চাইছো কিন্তু তোমার অ্যাক্সেস প্রিভিলেজ নেই। 404 নট ফাউন্ড, এটা আমরা সবাই দেখেছি, HTTP 404 নট ফাউন্ড, এটা আমরা নিশ্চয়ই সবাই জানি। তার মানে হচ্ছে তুমি যে রিসোর্সটাকে রিকোয়েস্ট করছো এই রিসোর্সটা এক্সিস্ট করে না। ফাইভ 500 ইন্টারনাল সার্ভার এরর, এটা খুব ইম্পর্টেন্ট একটা এরর, মানে স্ট্যাটাস কোড। এটা বলছে যে তুমি সার্ভারে যে ফাংশনালিটিটা চাইছো সেই ফাংশনালিটিটা সার্ভার সাপোর্ট করে না। এটা কখন দেখি আমরা? অনেক সময় ধরো আমরা কোনো একটা ওয়েবসাইটে একটা খুব ওয়েব সার্ভারে কোনো একটা কমপ্লিকেটেড কোড এক্সিকিউট করতে চাই, সেই কোডটা রান করার মতো ফ্রেমওয়ার্ক যদি সার্ভারে না থাকে তাহলে কোডটা চলবে না। ধরো পাইথনের একটা কোড চালাচ্ছি, সার্ভারে হয়তো পাইথন মডিউলটাই নেই, তাহলে পাইথন স্ক্রিপ্টটা চলবে না। তখন তুমি এই ধরনের এরর পাবে যে 500 ইন্টারনাল সার্ভার এরর, মানে সার্ভার তুমি যে ফাংশনালিটিটা চাইছো সেই ফাংশনালিটিটা সার্ভার সাপোর্ট করে না। এটা হচ্ছে লিস্ট অফ পপুলার HTTP রেসপন্স স্ট্যাটাস কোড, এইটা তোমরা প্রত্যেকে মুখস্থ করে নেবে। কারণ যখন পেন টেস্টিং করবে তখন বারবার গুগল সার্চ করে এই স্ট্যাটাস কোন স্ট্যাটাস কোডের কি মানে এটা দরকার নেই জানার, মুখস্থ করে নেবে। আচ্ছা, এছাড়া আর কি কি ফিল্ড থাকে যেগুলো আমরা দেখলাম? ডেট মানে হচ্ছে টাইম স্ট্যাম্প দেবে কখন মেসেজটা জেনারেট হয়েছিল। ক্যাশ কন্ট্রোল মানে ও নিজের ক্যাশ থেকে দিল নাকি রিকোয়েস্ট আবার নতুন করে খুঁজে দিল। কন্টেন্ট টাইপ মানে কি ধরনের কন্টেন্ট পাঠাচ্ছে। কন্টেন্ট এনকোডিং মানে কি ধরনের কম্প্রেশন ইউজ করছে। সার্ভার মানে ও কি অপারেটিং সিস্টেম চালাচ্ছে, কি ওয়েব সার্ভার চালাচ্ছে। আর কন্টেন্ট লেংথ মানে মেসেজ বডির লেংথটা ইন বাইটস। এরপরে হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে আমরা HTTP নিয়ে এত কথা বললাম, তাহলে HTTP কে প্রোটেক্ট কিভাবে করা যায়? কারণ HTTP আমরা আগের দিন বলেছিলাম যে ক্লিয়ার টেক্সট প্রোটোকল, যা চলছে সব দেখা যায়। তাহলে HTTPS ইজ দ্য অনলি ওয়ে টু প্রোটেক্ট HTTP। একটা SSL লেয়ারের মধ্যে দিয়ে HTTP যাবে। তাহলে HTTPS কি করে? HTTPS আমরা আগেও কভার করেছি এটা। HTTPS বেসিক্যালি এনক্রিপশন অফার করে, যার মানে হচ্ছে একটা নেটওয়ার্কের মধ্যে থেকে কেউ যদি ওই ট্রাফিকটাকে ইন্টারসেপ্ট করতে চায় বা স্নিফ করতে চায়, তাহলে সে ট্রাফিকটা স্নিফ করতে পারবে, কিন্তু সে HTTP রিকোয়েস্ট, হেডার, বডি, টার্গেট ডোমেন, রেসপন্স এইসব কিচ্ছু দেখতে পারবে না। কেন? কারণ দেয়ার ইজ অ্যান এনক্রিপশন। তার মানে যদি একটা পেনিট্রেশন টেস্টার কোনো HTTPS ট্রাফিক ইন্টারসেপ্ট করে, তাহলে তারা কখনো এটা জানতে পারবে না যে কোন ডোমেনে ট্রাফিক যাচ্ছে, কি ধরনের ইনফরমেশন এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে HTTPS ট্রাফিকের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি? HTTPS এর ক্ষেত্রে আমরা করতে পারি যে টার্গেট আইপি অ্যাড্রেসটা জানতে পারি, কোন আইপি অ্যাড্রেসে ট্রাফিক যাচ্ছে এটা জানতে পারি। টার্গেট পোর্ট, কোন পোর্টে ট্রাফিক যাচ্ছে সেটা জানতে পারি। আমরা জানি বাই ডিফল্ট HTTPS পোর্ট হচ্ছে 443, কিন্তু বিভিন্ন অর্গানাইজেশনে তোমরা এটা নিশ্চয়ই দেখে থাকবে তোমাদের অর্গানাইজেশনে, তো যখন প্রক্সি সার্ভার ইউজ হয় তখন পোর্টটা চেঞ্জ হয়ে যায়, মানে কেউ 8443 করে দেয়, কেউ 8344 করে দেয়, কেউ 8843 করে দেয়, এরকম মাল্টিপল কাস্টমাইজড পোর্টস ইউজ করা হয় ফর অল ওয়েব ট্রাফিক। তো টার্গেট পোর্টটা আমরা জানতে পারি। DNS or similar protocols may disclose which domain user tries to resolve। তার মানে আমি HTTPS ট্রাফিক থেকে যদিও বা না জানতে পারি যে কি ধরনের ডোমেন অ্যাক্সেস হচ্ছে, আমি কিন্তু DNS বা ওই ধরনের অন্য কোনো প্রোটোকল ইউজ করে আমি ইনফরমেশন ডিসক্লোজ করতে পারি। এগুলো কিভাবে করতে হবে সেগুলো আমরা পরে দেখছি, সেটা পরের কথা। কিন্তু আপাতত এটা বোঝো যে HTTPS ট্রাফিকটাকে এনক্রিপ্ট করে,
কিন্তু টার্গেট আইপি অ্যাড্রেস, টার্গেট পোর্ট বা অন্য কোনো প্রোটোকল ইউজ করে যদি ইনফরমেশন ডিসক্লোজ করা যায় কি যায় না, তার এগেনস্টে এইচটিটিপিএস কোনো প্রোটেকশন দেয় না। এবং তার সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন যখন ডেভেলপ করা হয়, একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার টাইমে যদি কেউ কোড লেভেলে কোনো এরার বা কোনো সিকিউরিটি গ্যাপ রেখে দিয়ে থাকে, তাহলে কিন্তু এইচটিটিপিএস তার এগেনস্টে কোনো প্রোটেকশন দেবে না। এসএসএল বা টিএলএস এনক্রিপশন থাকুক বা না থাকুক, ওয়েব অ্যাপ্লিকেশনে যদি ভালনারেবিলিটি থাকে তাহলে কিন্তু সেটাকে এক্সপ্লয়েট করা যায়। এইটা হচ্ছে প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিং। আমরা এই স্লাইডটার সাথে আমাদের ওভারঅল এইচটিটিপি জার্নিটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এই মুহূর্তে যেটা বুঝলাম যে এইচটিটিপি রিকোয়েস্ট হেডার কিরকম দেখতে হয় আর এইচটিটিপি রেসপন্স হেডার কিরকম দেখতে হয়, এইচটিটিপি কে প্রোটেক্ট কিভাবে করতে হয় এইচটিটিপিএস, আর এইচটিটিপিএস কি লেভেলের প্রোটেকশন দিতে পারে আর কি কি প্রোটেকশন দিতে পারে না, সেইটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এই অবধি কি সবাই পরিষ্কার বুঝতে পেরেছো নাকি কোনো কনফিউশন আছে কারো? না রাহুল দা ক্লিয়ার আছে। ওকে, বাকিরা সুব্রত, ইন্দ্র, দৈগোবিন্দ, তোমরা পরিষ্কার বুঝতে পারছো? হ্যাঁ দাদা বুঝতে ক্লিয়ার আছে। পেরেছি। ঠিক আছে, ওকে। তো এবারে আমরা যেটা করব সেটা আমি এরপরে একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাবো। তো আমি জানি না তোমাদের নেটওয়ার্কে যদি কোনো রকম কারোর মানে আমার এন্ডে গ্লিচ আছে কিনা আমি এখন তো আর বুঝতে পারছি না, আমার মনে হয় এখন ঠিকই আছে, কিন্তু তোমাদের এন্ডে যদি কোনো নেটওয়ার্ক গ্লিচ থাকে, তো আমি যেটা করব সেটা হচ্ছে তোমরা এখন ব্যাপারটাকে বোঝো ভালো করে মন দিয়ে, তারপরে রেকর্ডিংটা দেখবে। আমি একটা রেকর্ডিং পাঠাবো আজকেই, আপলোড করে দেবো, এবং রেকর্ডিংটা তোমরা সবাই দেখো। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। তার মধ্যে আমরা কি করব? ফার্স্টে আমরা কালি লিনাক্স ইনস্টল করব, মানে কালি লিনাক্স ভিএম অ্যাকচুয়ালি ক্রিয়েশন হবে, সরি, কালি লিনাক্স ভিএম ক্রিয়েশন। তারপর হচ্ছে বার্ব স্যুট বেসিক কনফিগারেশন, আর তারপরে ভিউইং HTTP and HTTP request and response, HTTP and HTTPS request and response। তো এইটা একটা ভিডিও তোমরা পেয়ে যাবে, কিন্তু তার আগে এই ফান্ডাটা, এটা একটু মন দিয়ে বুঝবে, খুব একটা কমপ্লিকেটেড কিছু না, বাট একবার বুঝে গেলে এটা সবসময় মনে থাকবে। একটা ডায়াগ্রাম, এটা আর্কিটেকচার আঁকছি, ব্লক একটু দেখো। আমাদের ল্যাবের আর্কিটেকচারটা কিরকম হবে, এটা হচ্ছে ধরো আমার কালি লিনাক্স, ঠিক আছে, আচ্ছা, একটা কথা একটু বলে রাখি, আমার এটা আমার URL টা ওয়েব কিন্তু এখন সার্ভার। হ্যাঁ, কি বলছো? আচ্ছা, একটা কথা বলে রাখি, আমার ইউআরএল টা এখনো 404 নট ফাউন্ড দেখাচ্ছে, অ্যাক্সেস করতে পারছি না। মানে একটু আগে চেক করতে বললে আমি করে আমারও। তাই দেখলাম। আমারও কোনটা, ওই 404 সাইটটা? হ্যাঁ, সাইটটা তো? ভিডিওটা খুলছে। হ্যাঁ, ঠিক তার আছে, তলায় ঠিক যে আছে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওটা এখনো কিছু হয়নি, মানে ওগুলো তো তোমরা আমি জাস্ট তোমাদের কি প্রসেসটা বোঝানোর জন্য বলেছি। ওইটাতে ঠিক আছে, 404 এরারই দেখাবে, ওটা এখনো কনফিগার হয়নি, হয়ে যাবে। মানে ঠিক আছে, বেসিক্যালি তাহলে ব্যাপারটা normal। কি বলতো, আমি এটা সবার কাছেই বলার মানে বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমি এই জিনিসটাকে অ্যাকচুয়ালি যেটা করতে চাইছি সেটা হচ্ছে একটা পেরিনিয়াল সোর্স অফ ইনফরমেশন হিসেবে একটা কনফিগার করতে চাইছি সমস্ত স্টুডেন্টসদের জন্য, ঠিক আছে? তো এটা একটা, যেহেতু আমি একটা এক্সিস্টিং সেটআপ থেকে মাইগ্রেট করছি একটা অন্য সেটআপে, তো ইনিশিয়ালি একটু গ্লিচেস হবে, একটু টাইম লাগবে, আপডেট হবে, কিন্তু একবার এটা স্ট্রিমলাইন্ড হয়ে গেলে
তারপরে তোমরা এটা একদম পুরোপুরি ওই প্রপার প্রসিডিয়ারে পড়ে সবকিছু পরপর পরপর দেখতে পারবে। তো এটা ইনিশিয়ালি একটা উইক মতো টাইম থাকবে যখন একটু গ্লিচ তোমরা ফেস করবে, কিন্তু তারপরে লাইফ উইল বি ভেরি ইজি। তো ততক্ষণ পর্যন্ত একটু আমি জানি একটু প্রবলেম হতে পারে, হ্যাঁ, তো সেটা একটুখানি অ্যাডজাস্ট করে নাও, বাট তারপরে আই অ্যাসিওর যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের ল্যাব আর্কিটেকচারে আমাদের একটা ভিএম হচ্ছে কালি লিনাক্স ভিএম, আর একটা ভিএম হচ্ছে ওয়েব সার্ভার ভিএম। হলো, এবার আমি কি করব, আমি কালি লিনাক্সে এইখানে আমার একটা সফটওয়্যার চলবে যেটাকে বলে বার্ড স্যুট। আর এইখানে আমার একটা কি চলবে, এই ওয়েব সার্ভারে DVWA ওয়েব অ্যাপ্লিকেশন। এটার মানে কি, DVWA ওয়েব অ্যাপ্লিকেশনের একটা ফুল ফর্ম আছে। এটার মানে হচ্ছে ড্যাম ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন। এইটা এখানে চলবে। কালি লিনাক্স ভিএমটা কি আমার, এটা হচ্ছে আমার অ্যাটাকার পিসি। এটা হচ্ছে আমার অ্যাটাকার পিসি। আর এই ওয়েব সার্ভারটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো দ্য ভিকটিম। ঠিক আছে, আমার পারপাস কি, আমার পারপাস হচ্ছে, এজেন্ডা হচ্ছে পারপাস টু ইন্টারসেপ্ট ট্রাফিক, to intercept outbound HTTP traffic and analyze the request and response. এটা হচ্ছে আমার পারপাস। এবারে এটাকে একটু কালার কোড করে দেবো যাতে বোঝার জন্য, আমরা সবসময় ভিকটিম পিস, এটা মাথায় রাখবে আমাদের এই ল্যাবের মধ্যে যেখানে যেখানে আমরা ভিকটিম দেখাবো, ভিকটিম গুলো সবসময় উইল বি ইন রেড, আর অ্যাটাকার পিসি যেটা সেটা ব্লু থাকতে পারে, কোনো অসুবিধা নেই। বার্ড স্যুটের একটা নিজস্ব কালার আছে উইচ ইজ স্যাফরন। ঠিক আছে, ডিভিডব্লিউ এর যে অ্যাপ্লিকেশনটা, এটার একটা কালার আছে গ্রিন। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ল্যাব। এখানে আমি একটা, এটা ল্যাব 1। এইটা আমাদেরকে বুঝতে হবে। এবারে এইটা কিভাবে হচ্ছে না হচ্ছে, এই কালি লিনাক্সের পুরো স্টেপ বাই স্টেপ গাইডেন্স, ডিভিডব্লিউএ কনফিগারেশনের পুরো স্টেপ বাই স্টেপ গাইডেন্স, বার্ড স্যুট কনফিগারেশনের পুরো স্টেপ বাই স্টেপ গাইডেন্স, যেহেতু এটা খুবই সিম্পল একটা এক্সিকিউশন ব্যাপার, এইটা নিয়ে তোমাদেরকে এখন ভাবতে হবে না। মানে তোমরা যে লেভেলের কাজ করো সেখানে এই কনফিগারেশন নিয়ে তোমাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই, কারণ এটা তোমরা ইজিলি দেখে নিতে পারবে। আমি নিজে এটাকে এত সিম্পল এবং প্রপার এক্সপ্লিসিটলি ব্যাপারটাকে বোঝাবো এই রেকর্ডিংটাতে। তো এটা দেখে জাস্ট তোমরা যদি ওটাকে কোনো ফোনে যদি ভিডিওটা চালাও আর জাস্ট নিজেদের ল্যাপটপে এটাকে ফলো থ্রু করো, তাহলেই ব্যাপারটা উইল বি অ্যাবসলিউটলি ইজি, কোনো চিন্তা নেই। আমরা কি করব, এটা হচ্ছে আন্ডারলাইন লজিক ফর দ্য ল্যাব।
আমি এখানে কি বললাম, অ্যাটাকার পিসি আছে সেখানে বার্ব স্যুট চলে, আর ভিকটিম আছে সেখানে ডিভিডব্লিউ চলে। ঠিক আছে, তাহলে আমার পারপাস কি হবে, অ্যাটাকার উইল, স্টেপটা বোঝো, অ্যাটাকার উইল রান বার্ব স্যুট অন দ্য অ্যাটাকার পিসি, যেটা কালি লিনাক্স ভিএম। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। স্টেপটা বোঝো, তোমার ভিজুয়ালাইজেশন দরকার নেই এখন, ভিজুয়ালাইজেশন তোমরা সব পেয়ে যাবে, কিন্তু লজিকটা বোঝো। যে কোনো সাইবার সিকিউরিটিতে কোনো রকম অ্যাটাকের জন্য ফার্স্ট যে জিনিসটা বুঝতে হয় সেটা হচ্ছে লজিক। তোমরা লজিকটা বোঝো। একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটারে আমার একটা কালি লিনাক্স ভিএম আছে, সেই কালি লিনাক্স ভিএমটা আমি পাওয়ার অন করলাম, করে তার ভেতরে গেলাম, গিয়ে সেখানে বার্ব স্যুটের একটা আইকন থাকবে, ডাবল ক্লিক করবো, বার্ব স্যুট খুলে যাবে, হয়ে গেল। তারপরে আমি কি করব, আমি কি করতে চাইছি, আমি চাইছি যে অ্যাটাকার পিসি থেকে আমি ওয়েব সার্ভারের ইনফরমেশন চাই। তাহলে আমার এই অ্যাটাকার পিসি থেকে আমি ধরো একটা রিকোয়েস্ট পাঠাবো। ঠিক আছে, রিকোয়েস্ট পাঠাবো মানে আমি ওয়েব সার্ভারটাকে টার্গেট করে একটা রিকোয়েস্ট পাঠাবো, এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাবো। এবারে এই এইচটিটিপি রিকোয়েস্টটা আমি ইন্টারসেপ্ট করব। ভালো করে বোঝো, অ্যাটাকার পিসি থেকে আমি অ্যানোটেট করব একটু। হ্যাঁ, তো আমার এটা হচ্ছে অ্যাটাকার পিসি। এই অ্যাটাকার পিসিতে আমি বার্ব স্যুট চালিয়ে যত রকমের ট্রাফিক এই ওয়েব সার্ভারে আমি পাঠাচ্ছি, সেই সবকটা ট্রাফিককে আমি অ্যানালাইজ করব। কেন? তার কারণ হচ্ছে যে আমি যদি একটা রিকোয়েস্ট এই ওয়েব সার্ভারে পাঠাই, আর এই ওয়েব সার্ভার যদি তার করেসপন্ডিং রেসপন্স আমাকে পাঠায়, তাহলে এই সার্ভারের যে রেসপন্সটা আসছে, এই যে রেসপন্স প্যাকেটটা আসছে, এই প্যাকেটটাকে অ্যানালাইজ করে আমি বুঝতে পারবো যে এই সার্ভারে কোনো ভালনারেবিলিটি আছে না নেই। আবার বলছি, অ্যাটাকার পিসি থেকে আমি রিকোয়েস্ট পাঠাবো একটা ওয়েব সার্ভারকে, সেই রিকোয়েস্টের জন্য ওয়েব সার্ভার আমাকে অবশ্যই একটা রেসপন্স পাঠাবে, এবং ওয়েব সার্ভার থেকে আমি যে এইচটিটিপি রেসপন্সটা পাচ্ছি, সেই রেসপন্সটা দেখে আমি চেষ্টা করব বোঝার যে এই ওয়েব সার্ভারে কোনো ভালনারেবিলিটি আছে না নেই। এইটা হচ্ছে আমার পারপাস। তাহলে সেটা যদি আমার পারপাস হয়, তাহলে আমার পরের পয়েন্টটা কি হবে? ফার্স্ট হচ্ছে আমি বার্ব স্যুটটা চালালাম, পরের পয়েন্ট হচ্ছে কনফিগার বার্ব স্যুট অ্যাজ আ লোকাল প্রক্সি অন দ্য অ্যাটাকার পিসি। মানে এটা কনফিগার মানে অ্যাটাকার উইল কনফিগার বার্ব স্যুট অ্যাজ আ লোকাল প্রক্সি অন দ্য অ্যাটাকার পিসি। লোকাল প্রক্সি মানে আমার যত ট্রাফিক যাবে সবকিছু ওই প্রক্সির মধ্যে দিয়েই যাবে। তাহলে কি হবে, ওয়ান্স বার্ব স্যুট ইজ configured as a proxy, all outbound HTTP requests will be intercepted by the
proxy server. Similarly, all corresponding incoming requests will be intercepted by the proxy server. Note, the local proxy server is nothing but the Burp Suite software. আবার বলছি, প্রথম কাজ অ্যাটাকার পিসিদের কালি লিনাক্স ভিএমটাকে অন করলাম, বার্ব স্যুট সফটওয়্যারটাকে ওপেন করলাম। তারপরে কিছু স্টেপস আছে, যে স্টেপটা দিয়ে আমি আমার ব্রাউজারের জন্য একটা প্রক্সি হিসেবে কনফিগার করলাম ব্রাউজার সেটিংসে গিয়ে। তাহলে কি হবে, আমার ব্রাউজার থেকে আমি যাই ট্রাফিক পাঠাবো, যে কোনোটা সমস্ত আউটবাউন্ড রিকোয়েস্ট এই বার্ব স্যুটে রেকর্ডেড হবে, ইন্টারসেপ্টেড হবে। আর এই প্রত্যেকটা রিকোয়েস্টের যে ইনকামিং রেসপন্স গুলো, এইচটিটিপি রেসপন্স গুলো, আমার ব্রাউজারে আসবে। এইভাবে একটা রাহুল দা, তোমার ভয়েস কেটে যাচ্ছে। কিছু শোনা যাচ্ছে না। সাথে কম্প্যাটিবল যে অ্যাটাক মেথডোলজি, সেই অ্যাটাক মেথডোলজি গুলো আমি তারপরে লঞ্চ করব। দিস ইজ দ্য পারপাস। এটা কি সবাই বুঝতে পেরেছো নাকি কনফিউশন? স্টেপটা কিছু শোনা গেল না। কোনটা শোনা গেল না? স্টেপ গুলো শোনা যায়নি? না, পুরোটাই আচ্ছা ঠিক blank। আছে, ওকে। আচ্ছা, সবাই কি মানে কেউই শুনতে পাওনি? সুমন, সুব্রত, তোমরা কি কেউ শুনতে পাওনি আমার কথা? রাহুল দা, মাঝখানে কেটে গেছিল। আচ্ছা ঠিক আছে, আবার বলছি, আন্ডারলাইং লজিকের যে স্টেপটা, এখন কি শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ঠিক আছে, ওকে। প্রথম কাজ হচ্ছে আমি অ্যাটাকার পিসিতে কালি লিনাক্স ভিএমটাকে অন করব। কালি লিনাক্স ভিএমটা অন করে সেখানে বার্ব স্যুট বলে একটা সফটওয়্যার, সেটাকে আমি রান করব। তারপরে আমার লোকাল ব্রাউজারের সেটিংসে গিয়ে আমি এই বার্ব স্যুটকে একটা লোকাল প্রক্সি হিসেবে কনফিগার করব। প্রক্সি মানে একটা ওয়েব প্রক্সি। ওয়েব প্রক্সি হওয়ার ফলে কি হবে, যে কোনো আউটবাউন্ড এইচটিটিপি রিকোয়েস্ট এবং ইনকামিং এইচটিটিপি রেসপন্স সবকিছু এই প্রক্সির মাধ্যমে আমার কাছে আসবে, আমার ব্রাউজারে আসবে। এবং যেহেতু এই পুরো প্রক্সি কনফিগারেশনটা বার্ব স্যুটে চলবে, তাই বার্ব স্যুটের যে ইন্টারফেস, সেই ইন্টারফেসে আমি প্রত্যেকটা এইচটিটিপি রিকোয়েস্ট এবং তার করেসপন্ডিং রেসপন্স দেখতে পারবো। এই এইচটিটিপি রিকোয়েস্ট আর রেসপন্স দেখে আমি অ্যানালাইজ করার চেষ্টা করব যে আমার টার্গেট ওয়েব সার্ভারে কোনো ভালনারেবিলিটি আছে না নেই। এবারে কি বোঝা গেছে পরিষ্কার কথাটা? হ্যাঁ, হ্যাঁ এবার বোঝা দাদা, যাচ্ছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি এর পরে আর এখানে টানছি না, কারণ এবারে বাকিটা যেটা হবে সেটা আমি রেকর্ডিং এ আপলোড করে দেবো। তোমরা রেকর্ডিংটা দেখবে, দেখলে এই থিওরিটা যদি আজকে ভালো করে বুঝে থাকো, তাহলে এই থিওরিটার সাথে রেকর্ডিংটা দেখলে তোমাদের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, ঠিক আছে? কারণ এইটার পরে আর নতুন করে থিওরি এক্সপ্লেন করার ব্যাপার নেই, এবারে পুরোটা প্র্যাকটিক্যাল হবে। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে নেটওয়ার্কের গ্লিচ হচ্ছে, তো সেটা আমি এই রেকর্ডিং এর মধ্যে, মানে এখন যদি করতে করতে বোঝাই তাহলে ওটা অনেক ডিফিকাল্ট হবে। তার থেকে আমি একটা স্টেবল নেটওয়ার্কে রেকর্ডিংটা করে আপলোড করে দিলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার?
আমার কথাটা কি শোনা গেছে? সবাই শুনতে পেয়েছো? ওকে, হ্যাঁ দাদা শুনতে ওই- পেরেছি। ঠিক আছে। কারোর এখানে কিছু বলার আছে? কেউ মানে এই টোটাল এখন পর্যন্ত যেটুকু কভার করলাম তাতে কোনো কনফিউশন আছে কারোর? কনফিউশন থাকলে জিজ্ঞেস করো। না, কোনো কনফিউশন নেই। ওকে, নীলিমা শুনতে পারছে, আমি হয়তো দেখতে পারছে না, তো রেকর্ডিং এর উপরে রিলাই করবে, আমি ধরে নিচ্ছি। সুব্রত, তোমার কোনো কনফিউশন আছে বা কোনো কোনো কনসার্ন আছে, কিছু বলতে চাও? না না রাহুল, অল গুড। ওকে।